This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা ভোটের আগে এবার তৃণমূলের শেষ 21 জুলাইয়ের সমাবেশ। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। মূল সমাবেশের জন্য যে 3টি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা এবার আকারে অনেক বড়। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত নেতাদের নিয়ে প্রায় 600 জন বসতে পারে এমন ভাবে তৈরি করা হয়েছে এই মঞ্চ। এই মঞ্চের বিশেষত্ব কি, কি চমক থাকছে, আদৌ কোনো চমক থাকছে কিনা সবটাই জেনে নেওয়ার চেষ্টা করব। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সরাসরি তার সঙ্গে। সায়ন্ত, দেখো, এবারের 21 জুলাই কিন্তু তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী 2026 বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে 21 জুলাইয়ে তারা নিজেদের কর্মীর সংখ্যা, অর্থাৎ যারা জমায়েতের সংখ্যা কিন্তু অন্যান্যদের তুলনায় আরও বেশি করে বাড়াতে চাইছে। আমি আমার ক্যাম্পাসের অমিত দাসকে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ 21 জুলাই সভামঞ্চে ইতিমধ্যেই অনুষ্ঠান মঞ্চ বাঁধার কাজ প্রায় সারা এবং বেশ কিছু জায়গায় কাজ চলছে। মূলত যেটা তৃণমূল সূত্রে জানানো হয়েছে যে শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত নেতাদের নিয়ে প্রায় 600 জন বসতে পারেন এমনভাবে মঞ্চটিকে তৈরি করা হয়েছে। একই সঙ্গে ত্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে 11, 12 এবং 13 ফুট উঁচু, অর্থাৎ 3টি মঞ্চ তৈরি করা হয়েছে, যার মধ্যে প্রথম মঞ্চে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা বসবেন। মাঝখানের মঞ্চে মূলত যারা আমন্ত্রিত, অর্থাৎ শহীদ পরিবারের সদস্যরা বসবেন এবং তৃতীয় মঞ্চে একদম পেছনে সেখানে বসবেন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। অর্থাৎ 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং যেটা তৃণমূল সূত্রে খবর যে মূল মঞ্চকে কিন্তু গতবারের তুলনায় অনেক বেশি পতাকা দিয়ে মুড়ে ফেলা হবে এবং অনেকটা ঝকঝকে করা হচ্ছে, কারণ এবার এই মঞ্চ থেকেই বাংলা নিয়ে বার্তা, বাংলা অস্মিতা নিয়ে বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে সেই বার্তাগুলোকেও কিন্তু এই মঞ্চ থেকেও দিয়ে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা রাখা হচ্ছে তৃণমূল সূত্রে খবর। তবে আরেকটা বিষয় তোমাকে বলে রাখি যে ধর্মতলায় মূল মঞ্চ ছাড়াও গোটা ভিক্টোরিয়া হাউসের সামনে, অর্থাৎ ভিক্টোরিয়ার সামনে হাউসের আশেপাশেও কিন্তু বিভিন্ন এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যে স্ক্রিনগুলোর মাধ্যমে যারা দূরে বসে একদম মঞ্চের সামনে আসতে পারবেন না তারা দূরে বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেশ বুঝতে পারছি শান্ত, অর্থাৎ যে মঞ্চ তৈরি হচ্ছে তার জন্য 600 জন বসতে পারেন এমন ব্যবস্থা করা হচ্ছে। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 থেকে 42 ফুট হবে। 3টি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির নেতৃত্ব, দ্বিতীয় মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন এবং তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। অর্থাৎ বুঝতেই পারছেন প্রস্তুতি তুঙ্গে 21 জুলাই নিয়ে। এবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকেও একটু নজর রাখতেই হবে, কারণ সেখানে প্রায় 25 থেকে 30 হাজার তৃণমূল কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তদারকির দায়িত্বে রয়েছেন বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। দলীয় পতাকার সঙ্গে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটআউটে সাজিয়ে তোলা হয়েছে গোটা স্টেডিয়াম এবং সংলগ্ন রাস্তার অংশ। চিকিৎসার ব্যবস্থা রাখার পাশাপাশি মহিলাদের আলাদা করে থাকার জায়গার ব্যবস্থাও করা হয়েছে সেখানে। প্রায় 25 থেকে 30 হাজার তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। আর সেই মতো খাবারের প্রস্তুতি চলছে, আর খাবার মানেই ডিম। দেখা যাচ্ছে ডিম আনা হয়েছে পেটির পর পেটি, এবং শুধু ডিম নয়, ডিমের সঙ্গে থাকছে আলুর তরকারি, সোয়াবিনের তরকারি, এবং এখানে রাখা রয়েছে দেখা যাচ্ছে ডিম, আলু, সোয়াবিন, যাতে এখানে যারা তৃণমূল কর্মী সমর্থকরা আসবে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য যাবতীয় নজরদারি রাখা রয়েছে। মালদা, মুর্শিদাবাদ থেকে যে কর্মী সমর্থকরা আসছেন তাদের প্রত্যেকের খাবারের ব্যাপারে যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য কিন্তু যাবতীয় তদারকি করা হচ্ছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের তরফে, এবং সেই মতো প্রতি বছর যেভাবে খাবারের যাবতীয় ব্যবস্থা রাখা হয় সেটাই কিন্তু করা হচ্ছে। রান্না চলছে, আমি অমিত বাবুকে দেখানোর জন্য রান্না চলছে, এবং অন্যদিকে ভাতও তৈরি হচ্ছে। সব দিক থেকে ডিম ভাত, স্বাভাবিকভাবে 21 জুলাই এলে ডিম ভাত কি করে এড়িয়ে যেতে পারে, তাই প্রত্যেক মানুষের জন্য এই পথটি কিন্তু থাকছেই। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা। মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য দিবে সেটা আমরা আদেশ করবো। আগামী বছর বিধানসভা নির্বাচন, হ্যাঁ, নির্বাচন 26-এ। মালদায় তো ফলাফল ভালো হয়নি লোকসভায়, তো বিধানসভায় ফলাফল ভালো হবে? বিধানসভায় 12টা থেকে 12টা আসবে, হ্যাঁ, ভালো ফলাফল হবে। মালদায় তো অনেক বিষয় শোনা যায়, মালদায় এর সঙ্গে তার মারপিট, মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যায়, সেই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কি এবার কি বিধানসভা ভোটে লড়বে ভালোভাবে? হ্যাঁ, ফল ভালো হবে, এবার বিরোধীদের শূন্য করে দেবো। এবার কি প্রথম না আগেও এসছে? না, এর আগেও এসছি। প্রতি ব্যবস্থা কিরকম থাকে এখানে?
ব্যবস্থা খুব ভালোই থাকে, খাবার দাবার খুব ভালো। মুখ্যমন্ত্রীর কাছে কি শুনতে চান? মুখ্যমন্ত্রীর কাছে এটাই শুনতে চাই, সামনে 26শে বিধানসভা ভোট, উনি কি বার্তা দেন সেইভাবে আমরা কাজ করে যাব। মাঝে আর একটা দিন, তারপরে তৃণমূলের শহীদ সমাবেশ। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন তৃণমূলের বহু কর্মী সমর্থক। আপাতত তাদের অনেকের মত গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। এবারে অন্যতম আকর্ষণ, দীঘা থেকে ফিরে তারা যোগ দেবেন 21শে জুলাইয়ের কর্মসূচিতে। প্রস্তুতি খতিয়ে দেখল TV9 বাংলার প্রতিনিধি। শহীদ স্মরণে তৃণমূলের ধর্মতলা চলক 21শে জুলাই। আর সেই 21শে জুলাইকে ঘিরে ইতিমধ্যেই জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। অস্থায়ীভাবে শিয়ালদা স্টেশনের সামনে মঞ্চ করা হয়েছে এবং সেখানে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীদের স্বাগত জানানো হচ্ছে এবং তারপর বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে। আগামী দুদিন সেখানেই থাকবেন এই তৃণমূল কর্মী সমর্থকরা এবং তারপর তারা যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য শুনতে। বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন শিয়ালদা স্টেশন চত্বরে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে এই কর্মী সমর্থকরা থাকবেন এই দুদিন ধরে। তারপর কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে 21শে জুলাইয়ের মঞ্চে। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, শিয়ালদা, কলকাতা। দিদির অনেক উন্নতি আমরা দেখেছি, আমরা অনেক খুশি তিনি আমাদেরকে দেখছেন, এই জন্য আমরা অনেক খুশি, আমরা সভাতে অ্যাটেন্ড করতে চাই। এবার অ্যাডভান্সে আসছি, এবার যে আমাদের জগন্নাথ মন্দিরের যে উদ্ঘাটন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা দেখাবার সাথে 21শে জুলাই যে শহীদের যে স্মরণ, যে 21শে জুলাই যে দিন আছে, দিদির যে বক্তব্য, অভিষেক ব্যানার্জি আমাদের যে নেতা, যুব নেতা, ওনার বক্তব্য শোনার জন্যই আমরা। 21শে জুলাই যানজটের আশঙ্কা, সেই জন্য শহর কলকাতার 10টি বেসরকারি স্কুল, অন্তত 10টি বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন অবধি জানা যাচ্ছে পড়ুয়াদের হয়রানি রুখতে সিদ্ধান্ত বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন, কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য বেসরকারি স্কুল বন্ধ, এটা কি প্রথমবার? এই বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, কোন কোন স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গোটা বিষয়টাকে কিভাবে দেখছে শিক্ষামহল? দেখো, গত বছর ডন বস্কো স্কুল তারা কিন্তু বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, তার কারণ তুমি জানো স্ট্র্যাটেজিক লোকেশন পার্ক সার্কাস, সেখান থেকে প্রচুর মিছিল যায়। ফলস্বরূপ একাধিক বেসরকারি স্কুল যারা কিন্তু এই যানজটের জন্য ঝক্কি পোহাতে চায় না, বহু পড়ুয়া মিছিলে আটকে যান, ফলে তাদের বাড়ি ফিরতে দেরি হয়, পড়ুয়ারা অসুস্থ হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু একাধিক স্কুল, সেটা হেরিটেজ হতে পারে, সেটা সাউথ পয়েন্ট হতে পারে, সেটা ক্যালকাটা গার্লস স্কুল, সেটা অভিনব ভারতী স্কুল, লামার্ট তো অনলাইনে চলে গেছে, বিএসএস স্কুল অনলাইনে করছে, একাধিক বেসরকারি স্কুল কিন্তু 21শে জুলাই এই ঝক্কি পোহাতে চায় না, তাই আইদার অনলাইন বা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, ক্লাস অফ ঘোষণা করেছে। শিক্ষা মহলের বক্তব্য হচ্ছে রাজনৈতিক কর্মসূচি তো বহু ক্ষেত্রে হয়, গত বছরও হয়েছে, তার আগেও হচ্ছে, বাম জমানাতেও হয়েছে, কিন্তু স্কুল বন্ধ করার মতো সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষকে নিতে হচ্ছে কেন? কোথাও কি রাজ্যের পুলিশ তারা কি এই ট্রাফিকের কাজটা সামলাতে পারবে না, এই আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে কিন্তু শিক্ষা মহল এই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তে নিন্দা করছে। বেশ, গোটা ঘটনার দিকে নজর রাখো সুমন, অনেক ধন্যবাদ।